গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো কুলম্বের সূত্র সম্পর্কে। অর্থাৎ কুলম্বের সূত্র দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে সেটা আমরা এই কুলম্বের সূত্রের মাধ্যমে জানতে পারি। তো দেখো, আজকের যে ক্লাসটার তার আগের যে ক্লাসটা হয়েছে, এই আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে আধান বলতে কি বোঝায়। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা বস্তুর মধ্যে যদি ইলেকট্রনের ঘাটতি থাকে, মানে ইলেকট্রন যদি বের করে নেওয়া হয় সেটা ধনাত্মক আধানে পরিণত হয়, আর যদি ইলেকট্রন দান করা হয় তাহলে সেটা ঋণাত্মক আধানে পরিণত হয়। এবং সেই ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণ কত হবে সেটা আমরা একটা সূত্রের সাহায্যে জানতে পেরেছিলাম। সেটা হচ্ছে এই সূত্র বা এই ফর্মুলা, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এনই। অর্থাৎ কোনো একটা বস্তু থেকে যদি আমরা n সংখ্যক ইলেকট্রন বের করে নিই তাহলে ওই বস্তুটার কি পরিমাণ আধান হবে সেটা এই ফর্মুলাটার সাহায্যে আমরা লিখতে পারবো। যেখানে ই এর মান কত? ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে যদি একটা ইলেকট্রন বের করে নেওয়া হয় তাহলে চার্জ হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয় তখন চার্জ হবে এর দ্বিগুণ, তিনটে বের করে নিলে এর 3 গুণ। অর্থাৎ n সংখ্যক ইলেকট্রন বের করে নিলে এর মধ্যে যে আধানের পরিমাণ হবে সেটা হবে এই ই এর n গুণ। তাহলে যদি কোনো একটা বস্তুকে আমরা 1 কুলম আধান দিতে চাই, মানে যদি চাই যে বস্তুটার আধানের পরিমাণ 1 কুলম হোক, তাহলে সেক্ষেত্রে আমাকে কতগুলো ইলেকট্রন বের করতে হবে? তাহলে এবার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কোনো একটি বস্তু থেকে কতগুলো ইলেকট্রন বের করে নিলে ওই বস্তুটির আধানের পরিমাণ 1 কুলম হবে। এই ধরনের প্রবলেম যখন সলভ করতে হবে তখন তুমি কি করবে? যদি বলা হয় ধনাত্মক আধান করতে হবে তখন ইলেকট্রন বের করে নেব, যদি বলা হয় ঋণাত্মক আধান করতে হবে তখন ইলেকট্রন দান করব। এবার ধরে নাও ধনাত্মক আধান করা হচ্ছে, কত করতে হবে? এটা হচ্ছে মোট আধানের পরিমাণ, এটা হলো মোট আধানের পরিমাণ, মোট আধান। এন হচ্ছে কতগুলো ইলেকট্রন আমাদেরকে বের করতে হবে, আর ই হচ্ছে একটা ইলেকট্রনের আধানের পরিমাণ কত। এবার আমার প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মোট আধানের পরিমাণ হতে হবে কত বলেছি না, কোনো বস্তুকে আধান করতে হবে 1 কুলম। তো 1 কুলম আধানে একটা বস্তুকে আহিত করতে হবে, যার মধ্যে একটা ইলেকট্রনের সাহায্যে আমরা কত আধানে আহিত করতে পারি? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার তোমরা সরাসরি এক্ষেত্রে ঐকিক নিয়ম প্রয়োগ করতে পারো যে একটা ইলেকট্রন বের করলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ওর আধান হবে। মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম আধান হয় একটা ইলেকট্রন বের করলে, তাহলে 1 কুলম হতে গেলে কতগুলো ইলেকট্রন বের করতে হবে? তো আমরা সরাসরি এখানে এই সূত্রটা ব্যবহার করে এটা বের করে নিতে পারি। কিভাবে? শুধুমাত্র এই সূত্রতে তুমি বাঁ দিকে কিউ এর জায়গায় 1 কুলম বসিয়ে দাও, ডান দিকে এন এর জায়গায় এন থাকুক, আর ই এর জায়গায় বসিয়ে দাও 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার দেখো এই ইকুয়েশনে এন ইকুয়াল টু কত লিখতে পারি? এদিকে 1 কুলম আছে, আর এদিকে যেহেতু এই সংখ্যাটা এনের সাথে গুণ আছে, ওকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম কুলম ক্যান্সেল হয়ে গেল, আমরা এটা পেলাম সেটা হচ্ছে 1 ভাজিত 1.6 ইন্টু 10⁻⁻19। এটাকে সমান লিখব 1 ভাজিত 1.6, আর 10⁻⁻19 নিচে আছে, এটাকে যদি ওপরে যায় তখন 10⁻⁻19টা হয়ে যাবে +90। এবার 1কে 1.6 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 10কে 16 দিয়ে ভাগ করা, গণিত 10⁻19 করে দিলাম। এবার 10কে তো 16 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করব? ওপরে একটা বাড়তি 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 10 10 100 হয়ে গেল। নিচে যা আছে তাই লিখলাম।
এখানে কি করব, 10⁻19 যা ছিল তাই থাকলো। যেহেতু ওপরে আমি 10 দিয়ে গুণ করেছি, আবার 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করে আবার সেই সংখ্যা দিয়ে ভাগ করে দাও, মনে করো এখানে 5 আছে, 5কে 10 দিয়ে গুণ করলে আবার 10 দিয়ে ভাগ করলে, তো 10 10 কেটে তো এটা আবার 5ই থাকবে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক তেমনি কোনো সংখ্যার সাথে 2 যোগ করে আবার যদি 2 বিয়োগ করে দাও, তো মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ওপরের সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলাম, নিচে একটা 10 দিয়ে ভাগ করে দিলাম। এবার এই 100কে 16 দিয়ে ভাগ করলে কত হবে, 100কে 16 দিয়ে ভাগ মানে এবার 100কে 4 দিয়ে ভাগ করলে 25, এটা 4 4 16। এবার 25কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 1 দিতে 4 দুগুণে 8, 9 10, 4 5 20, আর 10⁻19 ভাজিত 10 মানে 10⁻18 হয়ে যাবে। 10⁻19কে যদি 10 দিয়ে ভাগ করো 10⁻18 হয়ে যাবে। তার মানে এই হচ্ছে আমার ইলেকট্রনের সংখ্যা। এতগুলো ইলেকট্রনকে যদি আমরা বের করে নিতে পারি কোনো একটা বস্তু থেকে, তাহলে সেই বস্তুর আধানের পরিমাণ হবে 1 কুলম। ঠিক একইভাবে যদি কোনো একটা বস্তুর আধান -1 কুলম করতে হয়, তাহলে তোমাকে এতগুলো ইলেকট্রন সেই বস্তুটাতে দিতে হবে। এবার দেখো, কোনো একটা বস্তুকে যখন ইলেকট্রনগুলো বের করে নেবে, তখন সেই বস্তু থেকে ইলেকট্রনগুলো বের করে নিলে সেই ইলেকট্রনগুলো যাবে কোথায়? আমরা আগের ক্লাসেই দেখেছিলাম যে আধান উৎপন্ন হয় ঘর্ষণের মাধ্যমে, অর্থাৎ দুটো বস্তুকে যদি আমি ঘষা লাগাই এভাবে, তখন একটা বস্তু থেকে অন্য বস্তুতে আধান চলে আসে। তার মানে যদি এই বস্তুটা 6.25 × 10⁻18 নাম্বার ইলেকট্রন ছেড়ে দেয়, তো সেই আধানটা অন্য একটা বস্তু ধরে নিয়েছে। তার মানে বলতে পারি আমি যে যদি আমার এখানে এই দুটো বস্তু হয়, যে এই একটা বস্তু এবং এই একটা বস্তু, এদের দুজনকে আমরা কি করেছি, ঘষা লাগিয়েছি। ঘষা লাগার ফলে এর আধান হয়েছে 1 কুলম, তাহলে এর আধান হবে -1 কুলম, অর্থাৎ এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। এরপর এদের মধ্যে কি হবে না, এদের মধ্যে এর আধানের পরিমাণ বেশি আছে আর এর আধানের পরিমাণ মাইনাস আছে। এই প্লাস আধান আর মাইনাস আধান একে অপরকে আকর্ষণ করবে, মানে এই আধানটা হয়ে গেল আমার প্লাস আধান, এই আধানটা হয়ে গেল মাইনাস আধান। এই প্লাস এবং মাইনাস একে অপরকে আকর্ষণ করে, যেমন চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, ঠিক তেমনি প্লাস আধান মাইনাস আধানকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কত হবে সেটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে জানতে পারবো। এবার যদি দেখো তোমার মনের মধ্যে কোনো কনফিউশন তৈরি হয় যে প্লাস আধান প্লাস আধান, প্লাস আধান মাইনাস আধান, কে কাকে আকর্ষণ করবে বা কে কাকে বিকর্ষণ করবে, এটাকে মনে রাখার সুবিধার জন্য তুমি এইভাবে মনে রাখতে পারো যে একটা বস্তু প্লাস একটা বস্তু মাইনাস, আবার একটা বস্তু প্লাস আরেকটা বস্তু প্লাস, একটা বস্তু মাইনাস আরেকটা বস্তু মাইনাস। যদি এরকম হয় তো কখন আকর্ষণ হবে আর কখন বিকর্ষণ হবে? দেখো, কারোর মধ্যে যদি প্লাস আধান থাকে তার মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, মানে ইলেকট্রন কম রয়েছে, সেখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে। যখন কোনো বস্তু থেকে ইলেকট্রন বের করে নেওয়া হবে, তখন সেই বস্তুর একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকে, সে তার হারিয়ে যাওয়া ইলেকট্রনগুলোকে ফিরে পেতে চায়। তো যখন এই বস্তুটা হারিয়ে যাওয়া ইলেকট্রন ফিরে পেতে চাইবে, তখন সে তার দিকেই যাবে যার কাছে ওর ইলেকট্রনগুলো আছে। মানে যে বস্তুর কাছে ইলেকট্রন বেশি আছে সে সেই বস্তুর কাছে যেতে চাইবে। ঠিক একইভাবে যে বস্তুর মধ্যে বেশি ইলেকট্রন আছে সে সেই বস্তুর কাছেই যেতে চাইবে যে বস্তুকে সে ইলেকট্রনগুলো দিতে পারবে। আর ইলেকট্রন কাকে দিতে পারবে? যার মধ্যে ইলেকট্রন কম আছে। এই জন্য আমরা বলতে পারি এই প্লাস আধানটা মাইনাসের দিকে যেতে চাইবে আর মাইনাসটা প্লাসের দিকে যেতে চাইবে, তাই হবে এদের মধ্যে আকর্ষণ। এখানে প্লাস আধানকে দেখলে কি হবে? দূরে সরে যাবে। কারণ কি? কারণে বলবে আমার কাছে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন চলে গেছে, আর ইলেকট্রন যার কাছ থেকে চলে গেছে তার কাছে যাবে না। তেমনি মাইনাস আধান আর মাইনাস আধান
এই যে এর কাছে মাইনাস আধান আছে, এ এমন একজনকে খুঁজছে যার মধ্যে আধানের ঘাটতি রয়েছে। তো এর মধ্যে তো আধানের ঘাটতি নেই, এর মধ্যে মাইনাস মানে এর মধ্যেও প্রচুর ইলেকট্রন আছে বাড়তি, এর মধ্যেও বাড়তি ইলেকট্রন আছে, তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে। এই যে তীর চিহ্নগুলো দিচ্ছি, এই তীর চিহ্ন মানে ওরা কোন দিকে যাবে, এ এদিকে ছিটকে যাবে, এ এদিকে ছিটকে যাবে, এ এদিকে ছিটকে যাবে, এ এদিকে ছিটকে যাবে। এরা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করবে যাতে করে এ এর আধানগুলোকে একে দিতে পারে। এই হলো আমাদের কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবে কি না সেটা আমাদের মনে রাখার প্রসেস। কিভাবে আমরা মনে রাখব? এবার দেখো, আধানের আমরা যে একক পেলাম সেই এককটা হচ্ছে যে কুলম। কুলম হচ্ছে আধানের একক। এবার এটা মনে রাখবে যে আমরা যে কুলম এককটা বলছি এটা কিন্তু এসআই পদ্ধতিতে আধানের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক কি হবে? তাহলে আধানের একক যদি দেখি আমরা, আধানের একক সেটা হচ্ছে, যদি আমরা এসআই পদ্ধতিতে বলি, এসআই পদ্ধতি, তো এই এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম, যেটাকে আমরা লিখি COULOMB, বা শুধুমাত্র ক্যাপিটাল সি লিখলেও আধানের একক বোঝায়। আধানের একক হচ্ছে কুলম। আর সিজিএস পদ্ধতি যদি দেখো, সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে, একে বলা হয় ESU আধান, ESU আধান, বা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে স্ট্যাট কুলম। মনে থাকবে স্ট্যাট কুলম। তাহলে কুলম হচ্ছে এসআই পদ্ধতিতে আধানের একক, আর স্ট্যাট কুলম হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক, বা আমরা একে ইএসইউ আধান বলতে পারি। শুধুমাত্র ইএসইউ লিখবে না, এই ইএসইউ এর পুরো কথা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ। ইএসইউ এর ফুল নাম কি? ইএ ইলেকট্রো, এসএ স্ট্যাটিক, ইউএ ইউনিট। তো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তো আধানের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলতে হবে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ আধান, অফ চার্জ মানে ইলেকট্রোস্ট্যাটিক আধান, ইএসইউ আধান। আধান কথাটা কিন্তু লিখতে হবে, শুধুমাত্র লিখে দিলাম আধানের পরিমাণ 1 ESU, এটা কিন্তু লিখবে না, লিখবে 1 ESU আধান। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক। এবার দেখো, আধানের যেই একক বলো না কেন তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। যেমন দেখো, দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। এবার তুমি এদের মধ্যে একটা কনভার্সন করতে পারো যে এসআই পদ্ধতিতে যেটা 1 মিটার, সিজিএস পদ্ধতিতে সেটাই হচ্ছে 100 সেন্টিমিটার। তেমনি এসআই পদ্ধতিতে যে পরিমাণ ভরকে 1 কেজি বলা হয়, সিজিএস পদ্ধতিকে সেই পরিমাণ ভরকেই 1000 গ্রাম বলা হয়। ঠিক তেমনি এসআই পদ্ধতিতে যে পরিমাণ আধানকে 1 কুলম বলা হয়, সিজিএস পদ্ধতিতে সেই পরিমাণ আধানকে 3 × 10⁹ ইএসইউ আধান বলা হয়। ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, 1 কুলম সমান 3 × 10⁹। এই কনভার্সন ফ্যাক্টরটা তোমাকে মনে রাখতে হবে, কারণ অঙ্ক যদি দিয়ে দেয় মনে করো সিজিএসে আর উত্তর চাইছে এসআইতে, তখন তোমাকে সিজিএস থেকে এসআইতে এরকম কনভার্ট করে নেবে। আরও পদ্ধতি আছে, তুমি ডাইন পেলে সেখান থেকে নিউটন করে নিতে পারবে, অনেক পদ্ধতি আছে। তবে তোমাকে মনে রাখতে হবে যে 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এবার এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে, এবার আমি তোমাদের বলবো যে কুলম্বের সূত্রটা ঠিক কী। তো চলো কুলম্বের সূত্রটা প্রথমে আমরা দেখে নিই যে কুলম্বের সূত্রটা আমাদের ঠিক কী বলছে। তো আমাদের এটা হচ্ছে ফিজিক্সের একটা ল, যে দুটো আধানকে যদি কাছাকাছি রাখা হয় তাদের মধ্যে
কত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। প্রথমেই এই কুলম্বের সূত্রতে বলতে হবে, আমরা দুটো পার্টে কুলম্বের সূত্রটাকে বুঝব। 1 নম্বর পার্ট হচ্ছে, আমি লিখবো না বোর্ডের মধ্যে, তুমি কি করবে কথাটা শুনে যদি লিখতে চাও খাতাতে তো ভিডিওটা পজ করে লিখে নেবে, লিখতে চাও নয় লিখে ফেলো, ভিডিওটা পজ করবে লেখাটা লিখে নেবে। প্রথম কথা হচ্ছে যে সমজাতীয় আধান মানে দুটোই যদি ধনাত্মক বা দুটোই যদি ঋণাত্মক হয়, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান মানে একটা প্লাস একটা মাইনাস যদি হয় পরস্পরকে আকর্ষণ করে। এটা হচ্ছে প্রথম অংশ কুলম্বের সূত্রর। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ভিডিওটা পজ করে এই লাইনটা লিখে নাও, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার এইটা হলো যে কে কাকে আকর্ষণ করবে আর কে কাকে বিকর্ষণ করবে সে ব্যাপার। এবারে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে, তো আমি এখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের কথা বলছি, মানে একজন অন্যজনের উপর বল প্রয়োগ করছে। তাহলে যদি তোমার এখানে একটা আধান থাকে আর এখানে একটা আধান থাকে, মনে করো এই আধানটা হচ্ছে Q1 আর এই আধানটা হচ্ছে Q2 এবং এই দুটো আধানকে আমরা পরস্পর থেকে আর দূরত্বের মধ্যে রেখেছি। যদি এই আধান দুটো ধনাত্মক হয়, এটাও ধনাত্মক, তখন একজন অপরজনকে বিকর্ষণ করবে, মানে এই আধানটা এই আধানের উপর এই দিকে বল প্রয়োগ করবে আর এই আধানটা এই আধানের উপর এই দিকে বল প্রয়োগ করবে। আবার যদি দুটো আধান ঋণাত্মক হয় সেক্ষেত্রেও তারা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ শুধুমাত্র ধনাত্মক বিকর্ষণ করে তা নয়, ঋণাত্মক এরাও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা আধান ধনাত্মক হয় আর অপর আধানটি ঋণাত্মক হয় তখন কিন্তু তারা পরস্পরকে আর বিকর্ষণ নয় আকর্ষণ করবে। অর্থাৎ Q2 Q1কে ওর দিকে টানবে আর Q1 Q2কে ওর দিকে টানবে এবং এদেরকে যদি ধরে থাকার কেউ না থাকে এরা একে অপরের দিকে কাছাকাছি আসতে থাকবে আকর্ষণ বলের জন্য, এবং কাছে যখন চলে আসবে তখন যার মধ্যে ঋণাত্মক আধান আছে মানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে ও ধনাত্মক আধানকে সেই ইলেকট্রনগুলি দান করে দেবে এবং দান করে পরস্পর আধান শূন্য হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার হচ্ছে এই আকর্ষণ বা বিকর্ষণটা কোন দিকে হবে। যদি এই একটা আধান হয় আর এই একটা আধান হয়, এটা সমজাতীয় নিলাম, আর আরেকটা নিচ্ছি এই একটা আধান এটা বিপরীত জাতীয় নিলাম। এবার এই আধান রাখা আছে, এবার ওরা যে বিকর্ষণ করবে বিকর্ষণটা কোন দিকে করবে। বিকর্ষণ মানে হচ্ছে দূরে ঠেলে দেওয়া। এখন যদি এই আধানটার উপর এই দিকে বল প্রয়োগ হয় সেক্ষেত্রে এই আধানটা এই দিকে মুভ করতে শুরু করবে, সেক্ষেত্রেও দেখছি যে এই আধান এবং এই আধান একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তো দূরে সরে যাওয়া মানে তো ওটা এদিকেও যেতে পারে যে কোনো দিকে যেতে পারে। তাহলে আমার কুলম্বের সূত্রতে আমার এই আধানটা কোন দিকে যাবে সেটা আমরা কি করে বুঝব। এই আধানটা কোন দিকে যাবে সেটাও কিন্তু কুলম্বের সূত্রতে বলা আছে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে যে সংযোগ রেখা সেই সংযোগ রেখা বরাবর হয়। তাহলে আমরা এই প্রথম যে কথাটা বললাম সেটাকে আরেকটু মডিফাই করে বলি যে সমজাতীয় আধান পরস্পরকে তাদের সংযোগ রেখা বরাবর বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে তাদের সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। এখন এই সংযোগ রেখা কথাটার মানে কি? সংযোগ রেখা কথাটার মানে হচ্ছে যে এই আধান থেকে
আরেকটা আধান পর্যন্ত একটা লাইন তুমি এঁকে ফেলো। তো আমি একটা রেখা এঁকে ফেলেছি। তো এটা হচ্ছে সেই দুটো বস্তুর সংযোগ রেখা। এখানে এটা হচ্ছে আমার দুটো বস্তুর সংযোগ রেখা। এবার আকর্ষণ বা বিকর্ষণ বল এই সংযোগ রেখা বরাবর হবে, মানে যে ধনাত্মক আধানটাকে বিকর্ষণ করবে এই সংযোগ রেখা বরাবর, এদিকেও ধনাত্মক আধানটাকে বিকর্ষণ করবে এই সংযোগ রেখা বরাবর। এখানেও যে ধনাত্মক আধান এবং এই যে ঋণাত্মক আধান রয়েছে, আকর্ষণটা হবে এই সংযোগ রেখা বরাবর। তাহলে বলো, যদি আমার এখানে একটা আধান আর এখানে একটা আধান আছে, এরা একে অপরকে কোন দিকে আকর্ষণ বা কোন দিকে বিকর্ষণ করবে? এই ছবিটা আঁকো, ছবিটা এঁকে পর আকর্ষণ বা বিকর্ষণ বল কোন দিকে হচ্ছে সেটা আঁকতে হবে। প্রথমত প্রথম প্রশ্ন এখানে যে বস্তুগুলো আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। দেখতে পাচ্ছি একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাই এরা একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে সে আকর্ষণটা কোন দিকে হবে না, দুটো আধানের মধ্যে তুমি একটা সরল রেখা আঁকো। সেই সরল রেখায় আকর্ষণ বল মানে এটা এই দিকে এবং এটা এই দিকে, এটা হচ্ছে। তেমনি যদি বলি যে এটা হচ্ছে একটা আধান আর এটা হচ্ছে আরেকটা আধান, দুটোই হচ্ছে আমার ঋণাত্মক আধান। এবার এরা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তো দুটোই আছে আমার ঋণাত্মক আধান, তাই এরা একে অপরকে বিকর্ষণ করবে। কোন দিকে করবে? একটা সংযোগ রেখা আঁকো এখানে। এবারে এই সংযোগ রেখা বরাবর এ এদিকে আর এ এদিকে, এরা একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে পরিষ্কার হলো। তাহলে দেখো আমাদের মোট তিনটে কনসেপ্ট এখানে শিখতে হবে, তার মধ্যে দুটো আমি বলে দিয়েছি। এক হচ্ছে বিপরীত জাতীয় আধান আকর্ষণ, সমজাতীয় আধান বিকর্ষণ, প্লাস প্লাস বিকর্ষণ, মাইনাস মাইনাস বিকর্ষণ, প্লাস মাইনাস আকর্ষণ, মাইনাস প্লাস আকর্ষণ। আরেকটা জিনিস বললাম যে সেই আকর্ষণ বা বিকর্ষণ সেটা কোন দিক বরাবর হবে না, দুটো আধানকে একটা সরল রেখা দিয়ে যোগ করতে হবে, সেই সরল রেখা বরাবর হবে আকর্ষণ বা বিকর্ষণ। এবার হচ্ছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলছি, এই আকর্ষণ বা বিকর্ষণ এটা তো হচ্ছে বল। বল মানে যার একক হচ্ছে নিউটন, যেটাকে আমরা ফোর্স বলি। তাহলে এই বলের মান কত হবে? নিশ্চয়ই এই বলের মান নির্ভর করবে আধানের পরিমাণের ওপর। মানে যত বেশি বেশি পরিমাণ আধান তত বেশি বেশি বল, আর আধানগুলো যত সামনে থাকবে তত বেশি বেশি আকর্ষণ বল। মানে সামনে রাখলে বেশি বেশি আকর্ষণ বল, আর আধানের পরিমাণটা যত বেশি হবে তত বেশি আকর্ষণ বল। তার মানে কি হলো, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কিন্তু কুলম্বের সূত্র। এক্স্যাক্টলি এই সূত্রটাই তোমাদেরকে লিখতে হবে যে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। মানে Q1 এবং Q2 এই দুটোকে গুণ করলে সেই গুণফলের সাথে সমানুপাতিক, এবং এই আকর্ষণ বলের মান তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে 1/, লিখতে হয়। তাহলে দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব কত? আর আর হচ্ছে দূরত্ব, আর এর বর্গ মানে r², তার সাথে ব্যস্তানুপাতিক মানে 1/r²। তাহলে কি পেলাম যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে পরস্পর সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এবার এর পুরো ম্যাথমেটিক্যাল ফর্মটা যদি পেতে হয় তোমাকে এই দুটোকে সমন্বয় করতে হবে। তো যখন সমন্বয় করতে হয় তখন বাঁ দিকে বল আছে সে বল লিখতে হবে, এবং ডান দিকে যা আছে ওদেরকে গুণ করে দিতে হয়। মানে Q1 গণিত Q2 আছে, গণিত 1/r² মানে r²টা নিচে চলে এলো। তাহলে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান Q1 Q2/r² এর সাথে প্রপোর্শনাল হবে। এবারে যদি তোমাকে এই প্রপোর্শনাল সিম্বল থেকে ইকুয়াল সিম্বল লিখতে হয় তাহলে আমাদেরকে একটা
ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে, সেটা আমি কে ধরে নিচ্ছি। তাহলে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হবে কে গণিত Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হলো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কত হবে সেটা বের করার পদ্ধতি। এবার দেখো এই কে এর ভ্যালু কত, এই কে এর মান নির্ভর কার উপর করে, কে এর মান নির্ভর করে কিসের কিসের ওপর? এক নম্বর হচ্ছে মাধ্যমের ওপর, মাধ্যমের ওপর, অর্থাৎ আধান দুটিকে তুমি কোন মাধ্যমে রেখেছো। জলের ভিতরে রাখলে কে এর মান আলাদা, বায়ুর মধ্যে রাখলে কে এর মান আলাদা, কাঁচের মধ্যে রাখলে কে এর মান আলাদা, আবার শূন্য স্থানে রাখলে কে এর মান আলাদা হবে। সব থেকে বেশি কে এর মান হয় শূন্য মাধ্যমে রাখলে, এবং এই শূন্য মাধ্যমে কে এর মান কত হবে সেটা আবার নির্ভর করবে দুটো পদ্ধতির উপর, অর্থাৎ এককের যে পদ্ধতি তার উপর নির্ভর করবে কে এর মান কত। তাহলে এক নির্ভর করছে মাধ্যমের ওপর, আরেকটা হচ্ছে কি একক ব্যবহার করছো তার ওপর। এবার এই কে এর মান যেটা হয় সেটা হচ্ছে 9 × 10⁹ যদি তুমি পদ্ধতিটা নাও এসআই এবং মাধ্যমটা নাও শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি নেওয়া হয় তাহলে এই কে এর মান হয় 9 গণিত 10⁻৯। আর কে এর মান 1 হবে যদি তুমি সিজিএস পদ্ধতিতে করো। সিজিএস পদ্ধতি মানে তুমি দূরত্বটা সেন্টিমিটারে লিখবে, আধানগুলো ইএসইউয়ে লিখবে। সেটা যদি লিখো তখন কে এর মান 1 বসাবে। তাহলে তোমার আধানগুলো যদি কুলম্বে দেওয়া থাকে, দূরত্বটা যদি সেন্টিমিটারে দেওয়া থাকে, বলটা তুমি ক্যালকুলেট করবে নিউটন এককে এসআই পদ্ধতিতে, তখন কে এর মান হবে 9 গণিত 10⁹9। কিন্তু যদি আধানগুলো ইএসইউ এককে দেওয়া থাকে, দূরত্বটা যদি সেন্টিমিটারে দেওয়া থাকে, বলটা তোমার বেরোবে ডাইন এককে, তখন কে এর মান হবে 1। এই হয়ে গেল কে এর মান কত হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমার কে, এই কে এর একক কী হবে, এই যে কে এর একক কী। তো দেখো কোনো বস্তু কোনো একটা ভৌত রাশির একক যখন বের করতে হবে, এই কে এর একক বের করবে, তখন এই ইকুয়েশনটাকে সাজিয়ে লিখলেই কে এর একক তুমি পেয়ে যাবে। কিভাবে না, কে এর একক যদি বের করতে হয় তুমি ইকুয়েশনটাকে সাজিয়ে লিখো, আমার যে কোয়ান্টিটির একক বের করতে হবে তাকে বাঁ দিকে রাখতে হবে এবং বাকিগুলোকে ডান দিকে রাখতে হবে। এখানে দেখো তুমি বলের একক জানো যে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক মিটার, আধানের একক হচ্ছে কুলম। তাহলে সেখান থেকে কে এর একক আমরা পেয়ে যাব। কিভাবে? প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লিখি, কে Q1 Q2 ভাজিত আর স্কোয়ার, এটা সমান হচ্ছে বল। এবার আমাকে শুধুমাত্র কে বাঁ দিকে রাখতে হবে, তাহলে তার সাথে যা আছে সবাইকে ডান দিকে নিয়ে চলে যাব। ডান দিকে নিয়ে যাওয়ার সময় একটা কথাই মাথায় রাখতে হবে যে বাঁ দিকে যেটা ভাগ আছে সেটা ডান দিকে গুণ হয়ে যাবে, আর বাঁ দিকে যেটা গুণ হয়ে আছে সেটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। মানে কে গণিত Q1 গণিত Q2 এটা ইকুয়াল টু হবে এফ। আর স্কোয়ার কি আছে, এখানে ভাগ আছে, তা আর স্কোয়ার যদি এখানে ভাগ থাকে, এখানে যখন আর স্কোয়ার যাবে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ কে ইকুয়াল টু পাবো ফোর্স গণিত ডিস্টেন্সের স্কোয়ার। এবারে Q1 Q2 কে এর সাথে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে একক পাবো, এবার এখানে লিখবে কে এর
একক। তো কে সমান যদি এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু হয়, তাহলে কে এর একক হবে এটার একক, এটার একক, এটার একক, এটার একক। এবার বলো এই যে বল, এই বলের একক কি? নিউটন। আর এর একক কি? মিটার। আর এর মাথায় 2 আছে, মিটারের মাথায় 2 দিলাম। নিচে কিউ ওয়ান, এটা তো আধান, কি? কুলম। কিউ টু, এটাও তো আধান, এটাও কুলম। তাহলে হয়ে গেল নিউটন মিটার স্কোয়ার। কুলম গণিত কুলম মানে কুলম স্কোয়ার। এটাকে এক লাইনে লেখার নিয়ম হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। কুলমটাকে তুমি উপরে লিখতে পারো, কিন্তু তখন যে পাওয়ারটা আছে সেটা মাইনাস হয়ে যাবে। এই হলো আমাদের কে এর একক বের করার পদ্ধতি। এইভাবে আমরা কে এর একক বের করতে পারি। তাহলে আমি যদি কে এর একক পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই আমরা বের করতে পারবো যে কে এর তাহলে সম্পূর্ণ মান কত হবে। যদি বলা হয় কে এর মান কত লিখো, তখন তুমি লিখবে 9 গণিত 10⁹। এককটা লিখে দাও পাশে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। হয়েছে? এই হচ্ছে আমার কে এর মান লেখার পদ্ধতি। এবার দেখো এই যে কে এর মান, এটা আমরা কিভাবে পাবো, যে কে এর মানটা আমরা বের করি কিভাবে, সেটা বের করার প্রসেস আছে। কিভাবে বের করতে পারবো কে এর মান কত? সেটা হচ্ছে যে তুমি প্রথমে এখানে একটা আধান নাও আর এখানে একটা আধান নাও। এই আধানটা কত নেবে? 1 কুলম। এই আধান কত নেবে? এটাও 1 কুলম। তাই দুটো আধান নিলাম আমি 1 কুলম 1 কুলম। আর সেই আধান দুটোকে আমি 1 মিটার দূরত্বের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, 1 মিটার দূরত্বের মধ্যে আধান দুটোকে রেখে দিলাম। তাহলে এবার এই দুটো আধানের মধ্যে বলের পরিমাণ কত হবে, মানে এরা একে অপরকে কত বল প্রয়োগ করবে। প্রথমে বলো দেখি যে এরা একে অপরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। তোমার উত্তর যদি আকর্ষণ হয় তো ভুল, কারণ দুটো আধানই আমার ধনাত্মক আধান। তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে, এদিকে এদিকে। বিকর্ষণ বলের মান কত হবে? এফ। এবার এই এফ এর মান কত হবে? এফ এর মান হবে এফ সমান, ধরে নাও আধান দুটোকে বায়ু মাধ্যমে রাখা আছে, তাহলে এফ সমান কত হবে? কে কিউ ওয়ান কিউ টু ভাজিত আর স্কোয়ার। এবার কিউ ওয়ান এবং কিউ টু কত আছে? ধরে নাও এটা কিউ ওয়ান, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু 1 কুলম, কিউ টু ইকুয়াল টু 1 কুলম, আর ইকুয়াল টু 1 মিটার, আর ইকুয়াল টু 1 মিটার। বসিয়ে দাও এখানে। কে এর মান কত? কে এর মান হচ্ছে 9 গণিত 10 পাওয়ারে 9। কিউ ওয়ানের মান কত? 1। কিউ টু এর মান কত? 1। আর এর মান কত? 1 তার স্কোয়ার। বলের একক হবে নিউটন। তাহলে পেয়ে গেলাম 9 গণিত 10 পাওয়ার 9 নিউটন। অর্থাৎ এই যে কে এর মানটা বলছি, এই কে মানে কি? কে মানে হচ্ছে যে দুটো 1 কুলম আধানকে যদি আমরা 1 মিটার দূরত্বের মধ্যে রাখি, তাদের মধ্যে যে পরিমাণ বল তৈরি হবে সেই পরিমাণ বলকেই আমরা বলবো কে এর মান। তা কে হচ্ছে দুটো আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখি এবং সেই আধান দুটোর মান যদি 1 কুলম 1 কুলম হয়, তাহলে যে মানটা পাবো আমরা বলের, সেটাই হচ্ছে কে এর ভ্যালু। বোঝা গেছে? তো এই হলো আমার এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন। এবার যদি এটাই আমি সিজিএস পদ্ধতিতে দিই তাহলে কি হবে? সিজিএস পদ্ধতিতে কে এর মান বলেছি আমি 1। তো দেখো যদি আমরা সিজিএস পদ্ধতিতে সেম ক্যালকুলেশনটা করি তাহলে কি পাবো? এফ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান
ইন্টু কিউ টু বাই আর এর স্কোয়ার। এবার যদি আমি কিউ ওয়ান সমান 1 ইএসইউ আধান নিই, কিউ টু সেটাও যদি 1 ইএসইউ আধান নিই এবং আর যদি 1 সেন্টিমিটার নিই, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এখানে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলটা কত হবে? সিজিএস পদ্ধতিতে কে এর মান বলেছি আমি 1 বসিয়ে দিলাম। কিউ ওয়ানটা কত আছে 1, কিউ টুটা আছে 1, আরটাও আছে 1 স্কোয়ার, মানে এটা ডাইন হবে। বলের সিজিএস একক ডাইন, মানে বলের পরিমাণটা হবে 1 ডাইন। তাহলে এসআই পদ্ধতিতে যখন করছি 1 কুলম মানে দুটো আধান যদি 1 মিটার দূরত্বে রাখি, সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ যেটা হয় সেটা হয় 9 গুণিত 10⁹ নিউটন। সিজিএস পদ্ধতি যখন দেখব তখন যদি দুটো আধান 1 ইএসইউ 1 ইএসইউ তাদের মধ্যে 1 সেন্টিমিটার ডিস্টেন্স যদি রাখি, তাদের মধ্যে বলের পরিমাণটা হয় 1 ডাইন। তো এই হচ্ছে আমার কুলম্বের সূত্র, এবং কুলম্বের সূত্রের সাহায্যে কী করে বলের মান বের করতে হয়। এবার দেখো আমি কিছু তোমাদেরকে গাণিতিক সমস্যা করে দেখাই যে এখান থেকে ঠিক কী কী ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো 1 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে যে ধরে নাও আমার কাছে একটা ধনাত্মক আধান আছে আর আরেকটা বস্তু আছে যার মধ্যে কোনো আধান নেই, তাহলে এর আধানের পরিমাণ হচ্ছে ধরে নাও কিউ ওয়ান সমান 2 কুলম আর কিউ টু এটা হচ্ছে 0, কোনো আধান নেই, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে 0 চার্জ। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে? এই ধরনের অঙ্ক থাকলে দূরত্বটা দিতেও পারে আবার নাও দিতে পারে। কেন? তো ফর্মুলা প্রথমে লিখে ফেলবে। যে কোনো অঙ্ক করার সময় তুমি মানে এই যে ফর্মুলাগুলো পাই আমরা, এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এরপরে আরও ফর্মুলা আসবে, ওহমস লতে ফর্মুলা আসবে ভি ইকুয়াল টু আইআর, আরও প্রচুর ফর্মুলা পাবে তোমরা। এই ফর্মুলাগুলো মনে থাকবে কিভাবে? তো ফর্মুলা মনে রাখার সব থেকে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ অঙ্ক করা। প্রচুর অঙ্ক করতে হবে। যত নিউমেরিক্যাল প্রবলেম পাবে টেস্ট পেপার থেকে পাবে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে পাবে। কোশ্চেন ব্যাংক কিনে নাও এখন থেকে, পুরনো কোশ্চেন ব্যাংক কিনলেও চলবে, পুরনো কোশ্চেন ব্যাংক কিনে নাও, প্র্যাকটিস করো, যখন নতুন বেরোবে তখন নতুন বেরোবে। টেস্ট পেপার দেখো, জোগাড় করো পুরনো এবিটি এর টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে অঙ্ক খোঁজো। প্রত্যেক চ্যাপ্টার করবে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো খুঁজবে, কোশ্চেনগুলো খুঁজবে, কী ধরনের কোশ্চেন আসছে তার উত্তরগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে এখন থেকে। তো প্রচুর এরকম প্রবলেম পাবে। এবার দেখো কে গণিত কিউ ওয়ান গণিত কিউ টু বাই আর স্কোয়ার। অঙ্ক করার সময় কিন্তু তোমার সূত্রটা বারবার লিখবে, সূত্রটা মুখস্থ করতে যাবে না, সূত্রটা দেখে দেখে লিখবে, সূত্র দেখবে লিখবে। 10-12টা অঙ্ক করতে করতেই না এই সমস্ত সূত্র মনে রয়ে যাবে, একদম গেঁথে যাবে মনের সাথে, সারা জীবন মনে থাকবে যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বলে সূত্র কী হয়। এবার বসিয়ে দাও, কে এর মান বসাও 9 × 10⁹। কেন আমি 9 × 10⁹ বসালাম? কারণ আধানটা কুলম দেওয়া আছে, এসআই পদ্ধতি। কিউ ওয়ান কত 2 কুলম, কিউ টু কত 0। যখনই তুমি 0 দিয়ে গুণ করছো, মানে নিচে যাই থাক না কেন আমার উত্তর 0 হবে। অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যেটা হবে সেটা হবে 0। এখান থেকে আমরা দেখো বুঝতে পারছি যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, কিন্তু একটা আধান যদি হয় আর একটা যদি নিস্তড়িত হয়, তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। একটা যদি আধানযুক্ত হয়, একটা যদি নিস্তড়িত হয়, তাহলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। এবার তোমাকে আমি একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হচ্ছে কি? হোমওয়ার্কটা হচ্ছে কোনো অঙ্ক নয়, তোমাকে একটু চিন্তা করতে হবে। তো এটা ভাববে একটু,
যে যদি এটাই হয় যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তখনই হবে যখন দুটো বস্তুই তড়িতাহিত হবে, একটা ধনাত্মক ঋণাত্মক বা দুটো ঋণাত্মক বা দুটো ধনাত্মক। যদি একটা বস্তু আধানযুক্ত একটা আধানবিহীন হয়, তাহলে যদি আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ না করে, তাহলে আমরা যখন ছোট ছোট কাগজের টুকরো ছিঁড়ে পরে রেখে দিই যাদের মধ্যে কোনো আধান নেই, তার ওপর যখন আমরা চুল দিয়ে ছাড়ানো চিরুনিটাকে সামনে নিয়ে আসি, তখন চিরুনি এই কাগজগুলোকে আকর্ষণ কেন করে? এদের মধ্যে আধান নেই, এর মধ্যে আধান আছে। আকর্ষণ বা বিকর্ষণ বলতো শূন্য হওয়া উচিত, কিন্তু শূন্য হয় না, আকর্ষণ করে। কিন্তু সূত্র থেকে দেখতে পাচ্ছি তারা আকর্ষণ করবে না। তাহলে কি এই ঘটনাটা ভুল নাকি সূত্রটা ভুল? ঘটনাটা ভুল নয়, এটা আমরা চোখের সামনে দেখতে পাই, শীতকাল আসছে করে দেখে নিতে পারো। আর সূত্রটাও ভুল নয়, কারণ এই সূত্র দিয়ে সমস্ত কিছু চলছে। এটা ভুল হলে পড়াতামই না, বাদ দিয়ে দিতাম সিলেবাস থেকে। তাহলে সূত্রও ঠিক, এও ঠিক। তাহলে এখানে কি এমন ঘটছে যার জন্য এর মধ্যে আকর্ষণ বল কাজ করছে? এটা তোমার হোমওয়ার্ক। উত্তর যদি পাও, ভেবে কিছু বের করতে পারো, সেটা কমেন্টে লিখবে, ঠিক আছে? কমেন্টে কেউ লিখলেই আমি তার রিপ্লাই দেবো, ঠিক হয়েছে না ভুল হয়েছে। এবং যদি ভুল হয় তো ঠিক উত্তরটা কি সেটা আমি কমেন্টেই বলে দেবো। ওকে, সো ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি আমরা। নেক্সট একটা প্রবলেম হচ্ছে যে ধরে নাও দুটো আধান আমি নিচ্ছি। একটা আধান হচ্ছে 1 কুলম, আরেকটা আধান হচ্ছে 2 কুলম। এই আধানটাকে এখানে রেখেছি, এই আধানটাকে এখানে রেখেছি। এই দুটো আধানের মধ্যে আমি যে দূরত্বটা রেখেছি সেটা মনে করো 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূরে দুটো আধান রেখেছি। তাহলে 1 কিলোমিটার দূরে যদি দুটো আধানকে রাখি, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, আচ্ছা বিকর্ষণ দিয়ে তো করলাম, এবার আকর্ষণ দিয়ে করি। একটা -2 কুলম, একটা 1 কুলম। তা দুটো বিপরীত ধর্মী আধান একজন অপরজনকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান এফ, এখানেও এফ, এখানেও এফ। এই এফের মান কত হবে? যখনই আমরা অঙ্ক করব প্রথমেই লিখব সূত্র কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এরপর কে এর মান বসাবো 9 গণিত 10 পাওয়ার 9। Q1 হচ্ছে 1 কুলম, Q2 হচ্ছে 2 কুলম। মাইনাস লেখার দরকার নেই, মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে ওরা আকর্ষণ করবে। যদি তুমি মাইনাস লিখো, লিখতে পারো মাইনাস, এখানে -2 কুলম লিখো, নো প্রবলেম, -2 কুলম। আর স্কোয়ার, আরটা কত এখানে 1 কিলোমিটার। আরে কিলোমিটার তো এসআই ইউনিট নয়, এসআই ইউনিট তো মিটার। তো 1 কিলোমিটারকে 1000 মিটার, বা লিখতে পারো 10⁻³ মিটার। 10⁻³ কেন? 1-এর পিঠে 3টে শূন্য আছে, তাই এটা 10⁻³। তাহলে এখানে 10⁻³ এটা হচ্ছে আর এর মান, আর স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার। তাহলে 10⁻³ তার স্কোয়ার সমান হবে 9 গণিত 10 পাওয়ার 9 গণিত 2 1 2। এখানে মাইনাস ছিল তাই মাইনাসটা আগে দিয়ে দিলাম। 10 পাওয়ারে 3 মানে কত হবে? 3 গণিত 2 6 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল -9 দুগুণে 18 গণিত 10 পাওয়ারে 9, আর সেখান থেকে এই 6 বাদ যাবে, এত নিউটন, মানে -18 গণিত 10 পাওয়ারে 3 নিউটন। এতটা বল তাদের মধ্যে কাজ করবে। এটা হচ্ছে তাদের মধ্যে আমার আকর্ষণ বলের পরিমাপ। নেক্সট আরেকটা প্রবলেম দিই। এবার সিজিএস পদ্ধতিতে দেখি, একটা সিজিএস পদ্ধতিতে প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে মনে করো দুটো আধান আছে, বায়ু মাধ্যমে দুটো আধান নেওয়া হয়েছে। একটা আধানের পরিমাণ হচ্ছে 20 ESU, আরেকটা আধানের পরিমাণ হচ্ছে ধরে নিচ্ছি আমি 15 ESU।
একটা হচ্ছে 20 ইএসইউ আধান, একটা হচ্ছে 15 ইএসইউ আধান। তাদের মধ্যে যে দূরত্বটা নেব আমি, সেই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার হচ্ছে যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে। তো দেখো, এরা সমজাতীয় আধান, তাই একে অপরকে বিকর্ষণ করবে। সেই বলের মানটা যদি এফ বলি আমি, তো সেই এফ কত হবে, এফ গণিত হবে কে Q1 Q2 ভাজিত আর এর স্কোয়ার। এবারে Q1 কত দেওয়া আছে, 20 ইএসইউ, Q2 কত দেওয়া আছে, 15 ইএসইউ, আর কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। যেহেতু পুরো জিনিসগুলো সিজিএসে দেওয়া আছে, তাই কে এর মান হবে 1। তাহলে আমি লিখব এফ সমান কে এর মান 1 গণিত 20 গণিত 15 বাই 10 তার স্কোয়ার। 15 দুগুণে 30 মানে 300 হয়ে গেল, আর 10-এর স্কোয়ার মানে 10 10-এ 100, কেটে গেল, রইল পড়ে 3। তার মানে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে 3। কি হবে, নিউটন না ডাইন? সিজিএস পদ্ধতিতে করেছি, তাই এর একক হবে ডাইন। এই হচ্ছে আমার এই সূত্রটা ব্যবহার করে, কুলম্বের সূত্র ব্যবহার করে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কত হবে সেটা বের করার পদ্ধতি। আমরা পরের ক্লাসে তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ সম্পর্কে জানব। ঠিক আছে? সো ক্লাস এখানেই শেষ। টাটা।